মডেল সেট 9 কি বলেছে দেখ এখানে মডেল সেট 9 নম্বর সেটটা কি বলে 9 নম্বর সেট 9 নম্বর সেটের প্রথম কোশ্চেন বলছে দ্য ডকুমেন্ট দ্যাট কন্টেন দ্য টার্মস অফ পার্টনারশিপ ইজ কল্ড। ঠিক আছে তো তো বলছে ওই ডকুমেন্টটাকে কি বলে, বলছে ডকুমেন্টটার নাম কি যার মধ্যে কি না কন্টেন্ট থাকে পার্টনারশিপ সম্পর্কে সমস্ত জিনিসপত্র সব লেখা থাকে, তাকে পার্টনারশিপ কি বলে, পার্টনারশিপ ডিড বলে, তাকে পার্টনারশিপ ডিড বলে। এটা অ্যান্সার হবে পার্টনারশিপ ডিড। যে 11 এই বিজনেস স্টাডিজে ছিল কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন বলছে পার্টনারশিপ ডিড মে বি, এটা কি ভার্বাল মানে মুখে মুখে, ঠিক আছে, রিটেন মানে লিখে লিখে, আইদার ভার্বাল অর রিটেন, নান অফ দিস কি হবে, সি হবে, সি, এটা হবে সি। নেক্সট এটা দেখ, এটা বলার চেষ্টা কর, না পারলে তাই বলে দেবো, অসুবিধা নেই, চেষ্টা করবি। জেনারেল রিজার্ভ, আচ্ছা যেগুলো ভুল হবে সেগুলো পাশে কারেকশন করে নিবি, আর যেগুলো ঠিক হবে পাশে রাইট মেরে দিবি, হয়ে গেল। জেনারেল রিজার্ভ বলছে জেনারেল রিজার্ভ অফ এ পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মে যে জেনারেল রিজার্ভ থাকে না, কত আছে জেনারেল রিজার্ভ, দেখ 20,000 টাকা আছে জেনারেল রিজার্ভ। তাহলে পার্টনারশিপ ফার্ম মানে পার্টনারশিপ বিজনেস কারা কারা করে, এখানে এই অঙ্কে কারা কারা করছে, পি কিউ আর, তিনজন মিলে ব্যবসাটা করছে, তিনজন মিলে যে ব্যবসা করছে তাদের ওদের রেশিও কি ছিল, 3:2:1। এত ব্যবসা থেকে যত টাকা লাভ হবে ওরা 3:2:1 অনুপাতে ভাগ করে নেবে। জেনারেল রিজার্ভ কাকে বলে, পার্টনাররা প্রতি বছর যত টাকা লাভ করে পুরো লাভের টাকাটা ওরা নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে না, কিছু টাকা রেখে দেয়। তার মানে এই যে রিজার্ভে যে টাকাটা আছে এটা কিসের টাকা, প্রফিটের টাকা। আর প্রফিট কাদের টাকা, মালিকের টাকা, পি কিউ আর। তাহলে 20,000 টাকা কাদের কাদের টাকা, পি কিউ আর এরই টাকা। তাহলে তোকে এখান থেকে বুঝতে হবে পির কত টাকা। এই দেখ 20,000 টাকার মধ্যে পির কত আছে, 20,000 ইন্টু 3/6, হ্যাঁ কি না, মানে কত, 10,000 টাকা হচ্ছে পির টাকা, 10,000, হ্যাঁ কি না, বোঝা গেল। কিউর টাকা কত হচ্ছে, কিউর 20,000 ইন্টু 2/6, 3 দিয়ে ভাগ করো, মানে 6,667, আর ওটা হচ্ছে 3,333। 20,000 ইন্টু 1/6, বুঝতে পারলি। এটা এটা যে পির টাকা, এটা হচ্ছে কিউর টাকা, এটা হচ্ছে আর এর টাকা। এবার কি বের করতে বলেছে, বলছে রিজার্ভ অফ কিউ, কিউর কত টাকা আছে বল, কিউর হচ্ছে 6,667, কিন্তু অপশন তো এরকম দেয়নি, কি দিয়েছে এবার পড়তে হবে। কিউ হচ্ছে 6,667, তো বলছে হাফ অফ পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ যোগ করে তার হাফ, 10 আর 3 যোগ করে 13, 13 হাফ করলে কত হচ্ছে, দেখতো হচ্ছে, এটাই তো মনে হচ্ছে, দেখতো ভালো করে দেখতো। বলছে 10 আর 3 13,000, 13,333, 13,333 এর হাফ করলে কত হয়, 2 দিয়ে ভাগ করলে কত হয়, হচ্ছে দেখতো 13,333 কে 2 দিয়ে ভাগ করলে, হ্যাঁ হ্যাঁ কোনটা, এটা তো, হ্যাঁ না এখানে বলেছে পি প্লাস কিউ, আচ্ছা পি প্লাস কিউর হাফ, তাহলে পি হচ্ছে 16,000, আচ্ছা এটা হবে না, তাহলে প্রথম অপশনটা হবে না, কারণ 10 আর 6 16,000 হচ্ছে, 16 যদি ধরি, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হচ্ছে, 8 হচ্ছে, তাহলে কিউটা কি 8 আছে না, তার মানে এটা হবে না, মানে এই 10,000 টাকা আর এই কত, এই টাকাটা, এই দুটো যোগ করবো। এখানে বলেছে হাফ অফ পি প্লাস কিউ, তাহলে এটা হবে না, ওরা তোকে বলতে দিয়েছে, বলছে বলো কিউর রিজার্ভ কত হবে, কিউর রিজার্ভ কত, কিউর হচ্ছে 6,667। প্রথম অপশন বলেছে পি প্লাস কিউ যোগ করে তার হাফ, পি প্লাস কিউ তো যোগ করে তার হাফ তো হতেই পারে, হবে না, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। বি ডবল অফ আর, আর এর ডবল, দেখতো এটা ডবল করলে কত হয়, এটা ডবল করলে এটাই হচ্ছে নাকি, এটা ডবল করলে এটাই তো হচ্ছে বলতো, 3,000, 3×2=6, 3×2=6, 3×2=6, 3×2=6, ঠিকই আছে, 7 ঠিক আছে, মানে পয়েন্টের জন্য গন্ডগোল হয়েছে, ঠিক আছে। তার মানে কি বলছে, ডবল অফ আর, এটা হবে অ্যান্সার, বুঝতে পারলি, এটা হবে অ্যান্সার, বুঝতে পারলি। এবার যে হাফ অফ পি, পির হাফ কত, 5,000, 5,000 তো নেই, এটাও হলো না। তারপর কি বলছে ইকুয়াল অফ আর, আর এর সমান না, তাহলে কোন অ্যান্সারটা কারেক্ট হলো, বুঝতে পারলি তো, কারেক্ট অ্যান্সার কোনটা হলো, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। এটা তো পারিস, তার কে গেছিল, এটা তো পারিস, হ্যাঁ বল কত, আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে, বুঝতে পারলেই হলো, ভালো পয়েন্ট দিয়েছিল, এটা বুঝতে পারছিস ব্যাপারটা, ধরে নিয়েছিস কিভাবে করতে হলো, ঠিক আছে। এটার অত চান্স নিয়ে আমার মনে হয় এমসিকিউ দেবে পরীক্ষায়, এটা চান্স নেই, এটা অ্যাকচুয়ালি 4th সেমিস্টারের এমসিকিউ, মানে 4th সেমিস্টারের টপিকের কোশ্চেন, ঠিক আছে, দিয়েছি যখন আমি করে দিলাম। বলছে কি এক্স আর ওয়াই দুজন মিলে পার্টনারশিপ বিজনেস করছে, দুজন মিলে, ওরা কি করছে, দুজন, এখানে আমার যত মনে হচ্ছে এখানে অপশন নেই, এখানে অপশন নেই, ঠিক আছে তো, নাই থাকতে পারে অপশন। এখানে এক্স আর ওয়াই দুজন মিলে বিজনেস করছে, ঠিক আছে, এক্স এর ক্যাপিটাল 50, ওয়াই এর ক্যাপিটাল 30,000, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% পার অ্যানাম, ইফ দ্য নেট প্রফিট বলেছে 4,800, ও না না এখানে থাকতেও পারে অপশন, এই অঙ্কটা আছে, অন্য কোনো অঙ্ক নেই। এটা এটা কি করেছিস, সি করেছিস,
কেউ করতে পেরেছিস? সি করেছিস? আচ্ছা, তুই করেছিস, পেরেছিস করতে? কত করেছিস? সি করেছিস, তাই তো? এবার কিন্তু কোশ্চেন করবো কেন সি হয়েছে। কেন সি হয়েছে এটা বোঝা যাবে না? সি তো করেছিস, কিন্তু আমি বুঝতে পারি না কেন সি হবে। কেন 50,000 টাকা 10% কত হয়? তাহলে এক্স কে দেবো 5,000 টাকা, এক্স কে দেবো 5,000 টাকা, আর ওয়াই কে কত দেবো বলো? ওয়াই কে 3,000 টাকা, ওয়াই কে দেবো 3,000 টাকা। তাহলে এক্স কে দেবো 5,000 টাকা, ওয়াই কে দেবো 3,000 টাকা। তাইটাই তো হওয়া উচিত নাকি? তাহলে এটাই তো হওয়া উচিত বল। এখানে বলছে কি, এখানে কি জানতে চাইছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি, তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হবে? এক্স এর ক্যাপিটাল 5,000, ওয়াই ক্যাপিটাল 3,000, তাহলে তো বি তো হওয়া উচিত, বি তো হবে, তাই তো? সি কেন হলো আমি জানি না, বুঝতে পারছি না। বলতে হবে কারণ, বলতে হবে করেছিস যে তুই সি অপশন করেছিস, সি অপশনের পেছনে কারণটা কি, লজিক দেখাতে হবে তোকে। এখানে কারণটা কি দেখ, তুই হয়তো বলেছিস কিন্তু সঠিক কারণ বলতে পারিস নি। সঠিক কারণ শুনবি কি, সঠিক কারণ শুনবি, বলেছিলাম ক্লাসে, এর উপর অঙ্কও করেছিলাম। আমার অঙ্কে প্রফিট কত আছে? কত প্রফিট? 4,800, তাই তো? কিন্তু আমার ওদের দিতে হচ্ছে কত? 8,000। আছে, টাকা আছে, টাকা আছে। যদি সাফিসিয়েন্ট টাকা না থাকে তখন এই রেশিওতে দিতে হবে, মানে খরচের রেশিও দিতে হবে। মনে পড়ছে, করেছিলাম ক্লাসে, যদি সাফিসিয়েন্ট টাকা না থাকে তখন খরচ রেশিও দিতে হবে। এখানে খরচ কোনটা? এটা, এর রেশিও কত? 5:3। অর্থাৎ 5:3 তে কোন টাকা দেবো? এইটা না, না এটা না, এইটা। 4,800 কে 5:3 তে ভাগ করেই তোর বেরিয়েছে 3,1800, এটাই বেরিয়েছে। এটা হচ্ছে লজিক। তোকে কারণ বলতে হবে, তুই যে মুখস্থ করিস বা সি বললো না, তোকে দেখাতে হবে কারণটা কি, কারণে করলি তুই, কারণটা কি। ধর পরীক্ষায় অঙ্ক করে দিল না, তোকে বললো যে, তোকে ধর এরকম কোশ্চেন বলতে পারে, ধরো তোমার যদি প্রফিটে যদি সাফিসিয়েন্ট টাকা না থাকে তখন তখন পার্টনারদের যে সমস্ত ওদের যে জিনিসগুলো পাওয়ার কথা, ওটাকে ভাগ করবো কোন রেশিওতে ভাগ করবো, তোকে অপশন বলে দিল। তখন তোকে বলতে হবে খরচ রেশিও, এক্সপেন্স রেশিও। এগুলো করেছিলাম ক্লাসে, এগুলো তোকে মনে রাখতে হবে। তুই শুধু অ্যান্সার বললে হলো না। ধর না তুই অঙ্কটা দিল না, এই অঙ্কটা ঘুরিয়ে অন্য কোশ্চেন করে দিল, তাহলে তোকে লজিক মাথায় রাখতে হবে, তাহলে তুই অ্যান্সারটা করতে পারবি। এটাকে বলি এক্সপেন্স রেশিও। 5 নম্বর কি বলেছে দেখ, এটা তো সোজা অঙ্কের, তেমন কিছু কঠিন নেই। লাস্ট 3 বছরের প্রফিট বলেছে এত এত এত, মানে এভারেজ করে দেয়, আগে কোশ্চেন পড়লাম না। 84, 78, 90 যোগ করে দেখতে কত হচ্ছে? 84, 78 আর 90, 8, 4, 12, 2, হাতে হচ্ছে 1, তাই তো? 1, 9, 1, 10, 10, 17, 17, 8, 25, 252, 252 আর 1000, তাই তো? তাহলে 252 কে যদি 3 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 3 দিয়ে করলে 3, 8, 24, ঠিক আছে, 1, 2, 4, 84,000 টাকা, তাই বেরিয়েছিল অ্যাভারেজ প্রফিট 84,000 টাকা, অ্যাভারেজ প্রফিট 84,000 টাকা। তো 84 কে 2 দিয়ে গুণ করে দাও, অঙ্ক শেষ। তাহলে 80 দুগুণে 160 আর হচ্ছে 8, 168, তাহলে অ্যান্সার হবে 1,68,000। ঠিক আছে, বেরিয়ে গেল অপশন 6। বল দেখি এটা, এটা কি হবে? ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, জানি তো। এমনি পার্টনারশিপ অ্যাক্ট কবে চালু হয়েছে বল? আবার বলছি, অপশন তোকে বলেছি, বলছে পার্টনারশিপ অ্যাক্ট কবে চালু হয়েছে বলতে পারবি? 19 কত বলে? ঠিক, 1932। এবার পার্টনারশিপ অ্যাক্ট সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলে, পার্টনারশিপ আইনের কত নম্বর ধারায় বলা আছে? পার্টনারশিপ অ্যাক্টের যে ডেফিনেশনটা 4 নম্বর ধারায় বলা হয়েছে, তাই তো? তাহলে আমি একটু অনেক কিছু আলোচনা করে নিলাম। তাহলে বলছে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট কেম ইনটু ফোর্স অন অ্যান্ড ফর্ম, তাহলে কি হবে এটা বললি? এটা 1/4/32, তাই তো? ঠিকই দিয়েছে, 1/4/32 এই তারিখে দিয়েছে। আচ্ছা, না এটাতে 1/4/32 হবে। হ্যাঁ বল। 1/10, আমি দেখে নিচ্ছি, 1 মিনিট, হতে পারে। এক মিনিট বলছি আমি। ঠিক, 1/10/32 হবে, 1/10/32 এর কারেক্ট অ্যান্সার। 1/4/32 হবে না, এটা হবে 1/10/32, এটা ঠিক বলেছিস, 1/10/32 হবে এটা কারেক্ট অ্যান্সার।
দ্য ব্যালেন্স অফ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড। বলছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথডে কি হয়, মানে বলছে দ্য ব্যালেন্স অফ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কি হবে ফিক্সড মেথডে, ক্যাপিটাল অলওয়েজ কি হবে ক্রেডিট, অলওয়েজ ক্রেডিট হবে, এটা ঠিক আছে অ্যান্সার। 8 বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু আ পার্টনার, এটা কি হবে বল, হ্যাঁ ইনকাম, একদম কারেক্ট অ্যান্সার, ইনকামই হবে কারেক্ট অ্যান্সার, ইনকাম হবে কারেক্ট অ্যান্সার। কারণ বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু আ পার্টনার, বলে পার্টনারের কাছে ইনকাম, ফার্মের কাছে খরচ। আমরা যে পিএল অ্যাপ্রুভ করতাম আমরা ফার্মের বইতে করতাম, ঠিক আছে, ফার্মের খরচ, আমি আগের দিন একটা কথা বলছিলাম, এটা মনে রাখতে হবে, পার্টনারের কাছে ইনকাম, তাহলে এটা হলো কারেক্ট অ্যান্সার। 9টা, হ্যাঁ বল। আচ্ছা, এটা বলছে এমআরএস দুজন মিলে ব্যবসা করছে, পার্টনারশিপ ফার্ম, দে উইল গেট আ কমিশন, নেট প্রফিট হবে কত 5%, বা ভালো করে বুঝবে কিন্তু, সোজা কোশ্চেন, এটা ক্লাসে করেছিলাম, 5% কমিশন দেবে নেট প্রফিটের ওপর আফটার চার্জিং সাচ কমিশন, ঠিক আছে। কত টাকা ছিল প্রফিট, 8,40,000, প্রফিট ছিল 8,40,000, তাহলে কমিশন কত বলেছে, বলছে স্যার নেট প্রফিট এর উপর 5% দেবে আফটার চার্জিং সাচ কমিশন, তাহলে কত করবো ইন্টু, বল বুঝতে পারছি না, বল কত করবো কি 5%, আরে বল জোরে বলে, শোনা যাচ্ছে না, 5%, তাই তো, মানে 5/100 করবে, তাই তো, তাহলে করলে আমার অ্যান্সার হয়ে যাবে, তাই তো, তাহলে এটা করলে আমার অ্যান্সার হয়ে যাবে, করে দেখতে হচ্ছে কিনা, দুটো শূন্য কেটে দে, তাহলে কর 8,400-কে 5 দিয়ে গুণ কর, দুটো শূন্য লিখে দিলাম, 4-5 20, শূন্য হাতে হচ্ছে 2, 40 আর 2 42, তাহলে 42,000 টাকা অপশন আছে কিনা, অপশন আছে কিনা দেখ, 42,000 অবশ্যই দিয়েছে অপশন, তাই তো, অপশন আছে কিনা দেখ 42,000, ও বলো 42,000, কিন্তু আমি আবার কেড়েই দিতে ইচ্ছা করলো, 42 তাই লিখবো না অ্যান্সার, 42 হবে না অ্যান্সার, তুই বললি 42, তুই করে দেখলি 42, কিন্তু বলছি যে না এটা 42 আর অ্যান্সার হবে না, বাহ, তার মানে অ্যান্সার হবে এই তিনটের মধ্যে যে কোনো একটা, দেখি কোনটা হবে, তার মানে তোরা ভুল বলেছিস, এখানে এখানে তোর 5/100 হবে না, 5/100 হবে না, তাহলে কি হবে স্যার, এখানে একটা কথা বলেছিল, এটা বলেছিল, এখানে একটা কথা বলছিল, ক্লাসে কতবার করিয়েছি আমি তো, ভুলে গেলে কি করতে পারি আমি, তা আমার তো কোনো দোষ নেই, তোরা যদি ভুলে যাস সেটা তোদের দোষ। বলছে আফটার চার্জিং বলেছে, বিফোর চার্জিং বললে 5/100, তো আফটার বললে কত হতো 5/105, মনে আছে না স্যার, মনে তো পড়ছে, আফটার চার্জিং বলেছে, তাহলে কাটাকাটি করলে 5-কে 105 দিয়ে কাটলে কত, এটা 21 হয়, ঠিক আছে, এবার 21-কে 84 দিয়ে কাটলে কত হয়, 4 হয়, তাই তো 4 হয়, তাহলে অ্যান্সার হয় 40, আমি জানি না অ্যান্সার আছে কিনা, অ্যান্সার না থাকলে এটাকেই আমি অ্যান্সার গণ্য করবো, 40 দেখিস 40 আছে, বুঝতে পারলি সিটটা কি বললাম, বুঝতে পারলি, এটা মনে রাখতে হবে, এটা কমন এমসিকিউ, আগের বছর এসেছিল এই এমসিকিউটা পরীক্ষায়, মানে এইটা আসেনি, পরে সেম টাইপ টপিক তুলেছিল, আফটার চার্জিং বললে কি হয়, আফটার চার্জিং আমি ক্লাসে করিয়েছিলাম আফটার চার্জিং কি হয়, ঠিক আছে, এমসিকিউতে করিয়েছিলাম, তো ভুলে গেলে কি করে চলবে, দেখ তোরা কি শুনতে সবকিছু ভুলতে পারিস, দেখ কি বলছে, রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ফার্মে রেজিস্ট্রেশন করা কি, এটা সেম থিওরি তো লিখে দিতে পারিস, অঙ্ক তো গিয়ে রাখতে যাস কেন, থিওরি তো সুন্দর করে দিতে পারিস, অপশনাল, ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড যদি অ্যাবসেন্স থাকে তাহলে পার্টনার কি কি পেতে পারে, বুঝতে পারছি না, জোরে বল জোরে, এ এন্ড বি, হ্যাঁ জোরে বলবি, এ এন্ড বি বোথ, ঠিক আছে, এ এন্ড বি বোথ, বলছে কি প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট প্রিপেয়ার্ড বাই কে, পিএল অ্যাপ্রো কে তৈরি করে, তুই বলতে কি বল, আরে বলতে হবে তো, তুই তো বললি যে আমি এতটা নাম্বার পাবো, তাহলে বল, এইগুলো দিয়ে তো নাম্বার তুলতে হবে তোকে, পিএল অ্যাপ্রো কে প্রিপেয়ার করে, তো জলের মতন কোশ্চেন যে কেউ পারবে, পার্টনারশিপ ফার্ম, ব্যাস, পিএল অ্যাপ্রো কাদের জন্য লাগে, পিএল অ্যাপ্রো কারা তৈরি করে, পিএল অ্যাপ্রো তো পার্টনারশিপ ফার্মই তৈরি করে, তাই না, পার্টনারশিপ ফার্মই তৈরি করে। আচ্ছা দেখ শোন, 13 নম্বরটা ম্যাচিং করবো, দেওয়ার পর দেখ, এই দেখ তুই এই তোরা না অনেকে না এই অপশনের দিকে তাকাস, আগে তুই কাজ তো কর, তারপর অপশনের দিকে তাকা, আগে কাজ কর তারপর অপশনের দিকে তাকা, কারেন্ট অ্যাকাউন্ট বল, এর মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট কাদের জন্য লাগে, ফিক্সড ক্যাপিটাল, ব্যাস, অপশন কেন দেখবি তুই, আগে কর, যত রকম কর, এরটা হবে 3, ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড যদি না থাকে, তাহলে কি হবে এর মধ্যে কোনটা, নো রেমুনারেশন, পার্টনারশিপ ডিড না থাকলে রেমুনারেশন পাবে না, তাহলে এটা হবে এক একটা,
ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, চার্জ এগেন্স্ট প্রফিট, সিটটা হবে 4। তারপর গুডউইল ভ্যালুয়েশন, সুপার প্রফিট, ডিটটা 2। অপশন দেখে আমার কি হবে, তুই নিজেই তো বলতে পারলি, ব্যাপারটা বুঝতে পারলি না কি বললাম? অপশানে চক্করে যদি যাস তাহলে তোর অঙ্ক ভুলে যাচ্ছে, ব্যাপারটা পড়, তাহলে কি হলো, তুই পুরো ব্যাপারটাকে পড়লি, তুই বুঝতে পারলি, মাথার মধ্যে ঢুকে গেল। তোর এই এমসিকিউ দেবে, নাও তো দিতে পারে। ধর এখানে যে বললি এটাই কোনো একটা এমসিকিউ তে আসতে পারে, ম্যাচিং নাও দিতে পারে, এটাই ট্রু ফলস আসতে পারে। ঠিক আছে, তোর পুরো প্রপারটা কনসেপ্টটা তোকে ক্লিয়ার করতে হবে। 13টা হলো, তাহলে এখানে বলি স্যার অ্যান্সার দাগ দিন, আবার অ্যান্সার, এরটা 3, বিটটা 1, ঠিক আছে, সিটটা 4, দিকটা 2, এই হবে অ্যান্সার। দেখ এই কোশ্চেনটা দেখ কি বলেছে, খুব ভালো কোশ্চেন বলেছে। বলছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো, গুডউইল ইকুয়াল টু, আমি বারবার বলছি এটা তো অঙ্ক রিলেটেড এমসিকিউ, তুক্কা তো মারিস না, বোঝার চেষ্টা কর, বুঝতে না পারলে আমি আবার বুঝিয়ে দেবো, বুঝতে না পারলে বুঝিয়ে দেবো, তুক্কা মেরে তোর লাভ নেই কোনো। এখন বলি স্যার অপশন দিয়ে যখন একটা বলি না, গুডউইল বের করার ফর্মুলা কি? দেখ আমি তোকে কি বলেছিলাম, আমি একটা উদাহরণ বলেছিলাম না, যে ধর কারোর দোকান, ওই নিতাই সুইটস এর দোকানটা উদাহরণ দিয়েছিলাম, আমি বলেছিলাম তোমার দোকানটা কিনতে কত দাম, ও বললো আমার দোকানের ভ্যালুয়েশন 50 লাখ টাকা। তা আমি ওকে 50 লাখ টাকা দিলে না, বেচবো না, আমি তোমাকে 80 লাখ টাকা দিচ্ছি, ও তখন বেচে দেবো। তাহলে কত টাকা আমি এক্সট্রা পেমেন্ট করলাম? 30 লাখ টাকা। ওই 30 লাখ টাকায় গুডউইল, এখানে 30 লাখ টাকা, এখানে তো 30 লাখ এরকম বলেনি, এটা তোকে ওই নামগুলো বলতে হবে। তাহলে আমি ওকে কত টাকা দিলাম, মিষ্টির দোকান নিতাইকে আমি কত টাকা দিলাম? 80 লাখ টাকা। যেই টাকাটা দিস তাকে বলে পারচেস কনসিডারেশন। ঠিক আছে, পারচেস কনসিডারেশন মানে এটাকে লিখেছি তোদের ভাষায় পেমেন্ট। পারচেস কনসিডারেশন মানে পেমেন্ট, বুঝতে পারলি? কত টাকা পেমেন্ট করলাম, পেমেন্ট মাইনাস কি হবে ওর থেকে, আমি তোকে 80 লাখ টাকা দিলাম, বদলে তোর থেকে কি নিলাম, তোর ব্যবসা নিলাম। ব্যবসাকে বলা হয় নেট অ্যাসেটস। নেট অ্যাসেট আছে ওখানে অপশন দেখ, নেট অ্যাসেটস, এই যে নেট অ্যাসেটস, তাহলে এটা হবে নেট অ্যাসেটস। তাহলে বুঝতে পারলি গুডউইল বের করার ফর্মুলাটা কি? এটা হচ্ছে গুডউইল বের করার ফর্মুলা। কি বললাম? পারচেস কনসিডারেশন টেকনিক্যাল টার্ম, এই টার্মটা পড়তে হবে, পেমেন্ট পেমেন্ট বলা হয় না এখানে। গুডউইলের ক্ষেত্রে না পারচেস কনসিডারেশন কথাটা ইউজ করা হয়, ওই তোদের ভাষায় পারচেস কনসিডারেশনকে বলা হয় পেমেন্ট। তাহলে কি লিখলাম, পারচেস কনসিডারেশন মাইনাস নেট অ্যাসেট করলে তাকে গুডউইল বলে, এটা বুঝে গেল অঙ্ক। এমসিকিউ নতুন ছিল, বাট মানে জানতে কিভাবে করতে হয়, কিন্তু এটাকেই এইটা বলে সেটা জানতি না কি। নেক্সট কি বলে দেখ, এই যে এই অঙ্কটাই মনে হয় খুব সম্ভবত, এই অঙ্কটাই মনে হয় এই অপশনটা মনে এখানে নেই, করে দিচ্ছি তোকে দেখ। ইন্টারেস্ট ক্যাপিটাল বের করতে বলেছে, ইন্টারেস্ট ক্যাপিটাল। প্রথমে না এক্স এরটা, এরটা করি, সরি এক্স এরটা করি। এক্স এর ক্যাপিটাল ছিল 50,000 টাকা, তাই তো? এক্স এর ক্যাপিটাল কত ছিল? 50,000 টাকা। এবার কত পার্সেন্ট সুদ? 12%, 12/100। ঠিক আছে, ওকে। এক্স আবার 10,000 টাকায় ব্যবসায় ইনভেস্ট করে, 10,000 টাকা ইনভেস্ট করেছে, তাহলে যোগ দেবো, আরো 10,000 টাকা ইনভেস্ট করেছে, কত পার্সেন্ট সুদ? 12% সুদ। কবে কবে ইনভেস্ট করছে এক্স আবার? দেখ তারিখটা কবে, 1/10/24। এই 50,000 টাকা তো পুরো 12 মাস খাটছে, সারা বছর খাটছে, কিন্তু এই 10,000 টাকা কি সারা বছর খাটবে? কমাস খাটবে, 6 মাস খাটছে। তাহলে ইন্টু 6/12 হয়ে গেল, 6/12, 12 কেটে দিলাম। ঠিক আছে তো? এবার দেখ এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, আবার এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে রইলো কি ওপরে? এখানে 500 × 12 করলে কত হয়? 6,000 টাকা হয়। আর এখানে 100 × 6 করলে কত হয়? 600 টাকা হয়। তাহলে অ্যান্সার কত হলো বল? 6,600। যেখানে কিনা এক্স এর একটা অপশন নেই, 6,600ই হবে অ্যান্সার। ঠিক আছে তো? আচ্ছা ওয়াই, ওয়াই কি বলে দেখ, ওয়াই, ওয়াই কত বলেছে? ওয়াই ছিল 60,000 টাকা ইন্টু 12/100। আচ্ছা ওয়াই কত টাকা লাগিয়েছে? ওয়াই, ওয়াই টাকা লাগিয়েছে 20,000 টাকা। কবে লাগিয়েছে? 31/12/24। 12/100, 31/12/24 টাকা লাগালে কমাস টাকাটা খাটবে? 3 মাস, তাই তো? 3 মাস, তাই তো? 3/100। তাহলে কি হচ্ছে এখানে? দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। আচ্ছা এখানে দুটো দুটো চারটে শূন্য, দুটো শূন্য দুটো শূন্য চারটে শূন্য, দুটো দুটো চারটে শূন্য কেটে গেল। তাহলে উপর হলো কি 600 × 12, 7,200 টাকা। আর এখানে কত হচ্ছে? 12×3 = 36, 2 72 টাকা নাকি কত হচ্ছে? এখানে 20,000 টাকা লাগালো,
তাই তো হচ্ছে মনে হয়। 60,000-এর 12% হচ্ছে তো 7,200, ঠিক আছে। 20,000 টাকার ওপর 12%, 2,400। আচ্ছা, এখানে 3/100 লিখেছি না ভুল করে? এটা 100 লেখাটাই ভুল হয়েছে, এটা 12 হবে, 3/12 হবে, তাই জন্য আসছিল না। 3/12, তাহলে 12 কেটে গেল। এই দুটো শূন্য কেটে যাচ্ছে, 12 কেটে যাচ্ছে, তাহলে কত? 200 × 3, 600 টাকা। তাহলে কত হচ্ছে? 7,800 টাকা। দেখ, যেটা একটা অপশন নেই, 6,600 আর 7,800, ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা পেরেছিলি করতে? এটা কিভাবে করেছিলি? এটা সোজা অঙ্ক ছিল তো, একদম ইজি অঙ্ক ছিল। হ্যাঁ হ্যাঁ, ড্রয়িং, এই দেখ, ড্রয়িং দুটো জায়গা থেকে হয়, একটা কেউ ক্যাপিটাল থেকে টাকা তুলতে পারে, একটা প্রফিট থেকে টাকা তুলতে পারে। এখানে ড্রয়িংসটা দিয়েছে, এটা হচ্ছে প্রফিট থেকে টাকা তুলেছে, ঠিক আছে, এটা প্রফিট থেকে টাকা তুলেছে, ক্যাপিটাল থেকে টাকা তুলে, ক্যাপিটাল থেকে টাকা তুললে অবশ্যই ট্রিটমেন্ট হতো। টুকেনে হয়েছে, বুঝতে পারছিস 15টা? ঘোরাবো 16টা, তাই তো? বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, বলছে নিচে 4টে স্টেটমেন্ট বলছে, কোনটা সত্য নয় ফিক্সড ক্যাপিটালের ক্ষেত্রে। ফিক্সড ক্যাপিটালের ক্ষেত্রে কোনটা সত্য নয়? এখানে প্রথম পয়েন্ট বলছে ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ ব্যালেন্স, ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স রিমেন আনচেঞ্জ আনলেস দেয়ার ইজ অ্যাডিশন অর টু অর উইথড্রল অফ ক্যাপিটাল। বলছে আমরা যখন ফিক্স ক্যাপিটাল খুলতাম, ফিক্স ক্যাপিটালে কটা মেথড ছিল? মানে মানে পার্টনারদের ক্যাপিটাল মেনটেন করার জন্য দুটো মেথড ছিল, একটা ফিক্স ক্যাপিটাল ছিল, একটা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। ফিক্স ক্যাপিটাল কি কি অ্যাকাউন্ট খুললো? একটা ক্যাপিটাল খুললো, একটা কারেন্ট অ্যাকাউন্ট খুললো। ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স সবসময় ফিক্সড হতো, কখনো চেঞ্জ হতো না, যদি না ব্রট ইন আর উইথড্র থাকতো। এই কথাটাই বলা ছিল, তো এখানে তাই বলেছে। বলছে ক্যাপিটাল ফিক্স ক্যাপিটালের ব্যালেন্স সবসময় রিমেন আনচেঞ্জ হবে, আনচেঞ্জ মানে কি? কোনো পরিবর্তন হবে না। যে ফিক্স ক্যাপিটালে মানে ফিক্স মেথডে ক্যাপিটালের ব্যালেন্স সবসময় রিমেন আনচেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন, আনচেঞ্জ মানে কোনো পরিবর্তন হবে, তাই তো ছিল, পরিবর্তন তো হবে না যদি না তোর অ্যাডিশন আর উইথড্র থাকে। ঠিক কথা বলছে, পুরো পারফেক্ট, এটা সত্য কথা। কিন্তু ওরা জানতে কি যে সত্য কথা জানতে চাইছে নাকি মিথ্যা কথা জানতে চাইছে? মিথ্যা। বলছে এই চারটের মধ্যে কোনটা মিথ্যা, দেখ ভালো করে দেখে নে, চারটের মধ্যে কোনটা ফলস। বলছে ইজ নট ট্রু, কোনটা সত্য নয় মানে ফলস। ক্যাপিটাল অ্যাকাউন্ট শো অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স, ক্যাপিটাল ব্যালেন্স কি হয় সবসময়? ক্যাপিটাল ব্যালেন্স কি শিখেছিলাম বল? ফিক্স ক্যাপিটালে ক্যাপিটাল ব্যালেন্স কি হয়? কি ভাবছিস নাকি কি হবে বল? ফিক্স ক্যাপিটালে ক্যাপিটাল ব্যালেন্স কি হয়? এই দেখো, এত টাইম নিয়ে পরীক্ষা দিবি কি করে? এত টাইম লাগে নাকি এতগুলো ক্লাস করার পর? ফিক্স ক্যাপিটাল মেথডে ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। বলছে সি বলেছে, তার মানে এই দুটোই সত্য, এ বি সত্য লাগলো। তারা বলছে সিটটা বলেছে কারেন্ট অ্যাকাউন্ট ইজ নট ওপেন, ফিক্স ক্যাপিটাল মেথডে কারেন্ট অ্যাকাউন্ট খুলি কি খুলি না? হ্যাঁ খুলি, তার মানে খুলি, কারেন্ট অ্যাকাউন্ট খুলি। ওরা বলছে না কারেন্ট অ্যাকাউন্ট খুলি না, তার মানে এটাই হবে অ্যান্সার। বুঝলি, এটাই হবে কারেক্ট অ্যান্সার, সি। নেক্সট কি বলে দেখ, নেক্সট বলছে ও এখানে অল অ্যাডজাস্টমেন্ট আর মেড থ্রু কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, এই মেথডে ফিক্স ক্যাপিটাল মেথড যত রকম অ্যাডজাস্টমেন্ট বলে, ইন্টারেস্ট ক্যাপিটাল, শেয়ার অফ প্রফিট, তারপর ইন্টারেস্ট ড্রয়িং, স্যালারি, বোনাস, কমিশন, কোথায় নিয়ে যায়? কারেন্ট অ্যাকাউন্টে নিয়ে যায়। তাহলে তার মানে এ বি সি কারেক্ট, এই এ বি সি ডি কারেক্ট, সিটা হচ্ছে ভুল।
আচ্ছা 16টা এমসিকিউ করা, 16টা। এবার 17 থেকে এগুলো তো এখন নেই, এগুলো করাই নেই, ইউনিট 2টা। হলো তো 16 থেকে মানে 16 তো অব্দি হলো, 17 থেকে 25 যেটা ইউনিট 2, যেটা এখনো করানো হয়নি, ইউনিট 3টা করা আছে। ইউনিট 3 কোশ্চেন দেখ দেখ কি বলছে, টোটাল সেলস 3,20,000, প্রতিটা পেজে একই এমসিকিউ। ক্রেডিট সেল হবে 60%, তাহলে ক্যাশ সেল, ক্রেডিট সেল 60% ক্যাশ সেল, তাহলে ক্রেডিট সেল কত? তাই তো, দেখি কি বলতে চাইছে ওরা। বলতে চাইছে ক্রেডিট সেল, দেখ এখানে কি লিখবো, ক্যাশ প্লাস ক্রেডিট ইকুয়াল টোটাল সেল, ক্যাশ প্লাস ক্রেডিট ইকুয়াল টোটাল সেল। ক্রেডিট সেল বলতে কত, 60%। কার ওপর 60? ক্যাশের ওপর 60, তাহলে ক্যাশ যদি 100 হয় তাহলে ক্রেডিট 60, টোটাল কত হলো 160। টোটাল বলছে 3,20,000, তাহলে ক্রেডিট সেল কত হবে? কি লিখবো, 3,20,000 বাই 160 ইন্টু 60, তাহলে 160কে 320 কাটলে কত হলো, 2 হলো। তাহলে 2,000 ইন্টু 60 কত হয়, 2,000 ইন্টু 60 করলে 6 দুগুণে 12, 1,20,000 হচ্ছে অ্যান্সার। দেখ 1,20,000 হয়ে গেল অ্যান্সার। ব্যাস 26 এটাই করেছিলি, ডি করেছিলি অ্যান্সার, 26 ডি করে দিলাম। ঠিক আছে, তুই কি করেছিস, ডি করেছিলি তুই? আচ্ছা তুই যে অঙ্কগুলো করেছিলি এইগুলো কোথায়, রাফ গুলো কোথায় করেছিস? নাকি মুখোমুখি করেছিস? এরকম করলে হবে না কিন্তু, রাফ করে দেখবি, তোকে তোকে সবকটা রাফ করে দেখতে হবে। এখন কি করছিস তুই, ওরকম ভাবে করে রাফ করবি, আমি পরের দিন যে খাতা দেখবো, ওই পাতাটা ছিঁড়ে দেবো আমি। রাফ করবি, প্রতিটা পেজ লিখে লিখে করবি, রাফ করবি, অবশ্যই রাফ করবি। ঠিক আছে তো। 27 নম্বর, 27 নম্বর কোশ্চেনটা কি বলে দেখ, 27 নম্বর কোশ্চেনটা বলেছে কি, টোটাল সেল, সেল বলে 4,00,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড বলে 2,00,000 টাকা, ঠিক আছে, অপারেটিং বলে 60,000 টাকা। তো অপারেটিং প্রফিট রেশিও কত বল? ফর্মুলা আগে বল, অঙ্ক পরে। অপারেটিং প্রফিট রেশিও বের করার ফর্মুলা কি? ফর্মুলা পরীক্ষা আসতেই পারে। ফর্মুলা কি ছিল অপারেটিং প্রফিট রেশিও? তুই জানিস বল, অপারেটিং প্রফিট রেশিও বের করার ফর্মুলা। ভুল ভুল ভুল, অপারেটিং প্রফিট রেশিও বের করার ফর্মুলা হচ্ছে অপারেটিং প্রফিট বাই সেলস ইনটু 100, এটা ছিল ফর্মুলা অপারেটিং প্রফিট রেশিও বের করার। আমি বলেছিলাম যে কোনো প্রফিট রেশিও সেলের এগেইনস্টে হয়। অপারেটিং প্রফিট, আমি অপারেটিং কস্ট বলিনি বা অপারেটিং রেশিও বলিনি, অপারেটিং প্রফিট বাই সেলস ইনটু 100। এবার অপারেটিং প্রফিট বের করবো কি করে, দেখ অপারেটিং প্রফিট বের করবো কি করে, সিম্পল ব্যাপার। এই যে সেল, এই যে সেল, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে কি হয়, গ্রস প্রফিট হয়। আর গ্রস প্রফিট থেকে অপারেটিং খরচা বাদ দিলে কি হয়, অপারেটিং প্রফিট হয়। তাহলে কর, এটা থেকে সবকটা বাদ দিই, 4,00,000 থেকে 2,00,000 বাদ দিলে 2,00,000 হচ্ছে, 2,00,000 থেকে 60 বাদ দিলে কত হয়, 1,40,000 বাই সেল কত ছিল, সেল ছিল 4,00,000 ইন্টু 100, 4,00,000-এ কত পার্সেন্ট করলে 1,40,000 হয়? 4,00,000-এর বল 35% মনে হচ্ছে, দেখি 4,00,000-এর 35% করলে 1,40,000 হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ 35%, এটা হবে অ্যান্সার। 27,000 হয়ে গেল ডি। 27 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে গেল ডি, ঠিক আছে তো। 27 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে গেল ডি, বোঝা গেল কি বললাম? 27,000 ডি হয়ে গেল। 28 বল, তুই বল দেখি, এই দেওয়ার পর বলে অ্যান্সারটা দে। আইডিয়াল ভ্যালু অফ ওয়ার্কিং ক্যাপিটাল রেট ইজ, কি হবে জানি না, বল এটা কি হবে? সবচেয়ে সোজা কোশ্চেন, মানে ক্লাস 12-এর সবচেয়ে সোজা কোশ্চেন এটা, এর চেয়ে সোজা কোশ্চেন নেই। এই কোশ্চেনটা আমি তাই নাই করে, এই কোশ্চেনটা নাই করে 10 থেকে 15 বার বলেছি, ঠিক আছে। এই দেখ এখানে কি বলছে, ওয়ার্কিং ক্যাপিটাল রেট, রেট মানে রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর আরেকটা নামই হচ্ছে কারেন্ট রেশিও, ঠিক আছে তো। তাহলে অ্যান্সার হবে 2:1, 2:1, ঠিক আছে। বলছে ইন কমন সাইজ ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিট করার সময় আমরা কাকে 100 ধরতাম, বারবার বলেছিলাম, টোটাল অ্যাসেট নাই টোটাল লাইবিলিটি। তাহলে এখানে কি হবে, ডি হবে, ডি। কেন এখানে এখানে টোটাল, ও বললো হয় টোটাল অ্যাসেট নাই টোটাল লাইবিলিটি, বলে তাহলে টোটাল অ্যাসেট হবে। আরে দুটোই তো আছে, টোটাল অ্যাসেট আছে টোটাল লাইবিলিটি আছে, অ্যান্সার হবে কি ডি, আইদার এ অর বি। নেক্সট কোশ্চেন দেখ কি বলেছে, নেক্সট এই দেখ, এই অঙ্কটা বহুবার করেছি বল। এখানে বলছে কারেন্ট রেশিও 5:3, ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে তোর 80,000, তাহলে কারেন্ট লাইবিলিটি কত? দেখ শিখিয়েছিলাম কি, আমি কি শিখেছিলাম বল, এই যে 5টা হচ্ছে কারেন্ট অ্যাসেটস আর 3টা হচ্ছে কারেন্ট লাইবিলিটি, তাহলে এই দুটোর মাইনাস করলে কত হচ্ছে বল, 2 হচ্ছে না, 2। তাহলে 2 তো 80,000, 2 যদি 80,000 টাকা হয় তাহলে 1 কত হচ্ছে বল, 1
40,000। কিন্তু আমার বের করতে হবে স্যার কারেন্ট লাইবিলিটি, মানে 3 বের করতে হবে, 3 বের করতে হবে। 1 এ 40 হলে 3 এ কত? 1,20,000। তাহলে 1,20,000 হচ্ছে তোর অ্যান্সার। দেখ কোথায় আছে, দেখ ডি হচ্ছে অ্যান্সার ডি। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? বুঝেছি? এটা তো পেরেছিলি করতে, এটা তো পেরেছিলি করতে। 31 কি বলছে? ক্যাপিটাল রিজার্ভ বলছে ব্যালেন্স শিটের কোন হেডে ক্যাপিটাল রিজার্ভ দেখায়? মনে রাখবি ব্যালেন্স শিটের রিজার্ভ এন্ড সারপ্লাস হেডে ক্যাপিটাল রিজার্ভ দেখানো হয়, রিজার্ভ এন্ড সারপ্লাসে ক্যাপিটাল রিজার্ভ দেখানো হয়। তাহলে দেখি এখানে কোথায় আছে, এই দেখ রিজার্ভ এন্ড সারপ্লাস হেডে ক্যাপিটাল রিজার্ভ দেখানো হয়। এগুলো মনে রাখতে হবে, খুব জরুরি। ইন্টারনাল, আমি বলেছিলাম ফিনান্সিয়াল স্টেটমেন্টের দুটো ইউজ হয়, একটা ইন্টারনাল হয় আর একটা এক্সটার্নাল হয়। ইন্টারনাল কাকে বলে? কোম্পানির মধ্যে যারা থাকে। তো এই যে এখানে যে অপশন গুলো দিয়েছে এর মধ্যে দেখে বল কোম্পানির ভেতরে কে থাকে? শেয়ার হোল্ডার থাকে কোম্পানির মধ্যে, বাকি সব বাইরে থাকে। তার মানে বাকি সব এক্সটার্নাল, ইন্টারনাল হচ্ছে শেয়ার হোল্ডার। ঠিক আছে তো? তুই দেখ এখানে এখানে অন্য একটা পয়েন্ট চলে আসলো, শেয়ার হোল্ডার। আমি যখন আগের দিন পড়েছিলাম ইন্টারনাল ইউজার অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টের, ওখানে অন্য নাম ছিল। তার মানে তোকে পড়ে রাখতে হবে ইন্টারনাল ইউজার কারা কারা পড়ে, তাই না? শুধু তো শেয়ার হোল্ডার পড়লে হবে না, শেয়ার হোল্ডার ছিল, এমপ্লয়ি ছিল, ম্যানেজমেন্ট ছিল, এগুলো সব পড়তে হবে। ঠিক আছে তো? জানতে হবে তোকে। স্টক টার্নওভার রেশিও বল কত হয়? 6। কস্ট অফ গুডস সোল্ড 3 লাখ হলে অ্যাভারেজ স্টক কত? একদম সোজা কোশ্চেন, একদম সোজা কোশ্চেন। কত হবে? মনে হচ্ছে 50,000 হবে। দেখে নিচ্ছি আমি, দেখে নিচ্ছি। ফর্মুলা কি? স্টক টার্নওভার রেশিও বের করার ফর্মুলা হচ্ছে সিওজিএস বাই কি হয়? বাই অ্যাভারেজ স্টক। এটা 6, সিওজিএস 3 লাখ, অ্যাভারেজ স্টক জানা নাই। তাহলে কত হয়? 50,000ই হচ্ছে। বুঝতে পারলি? সিম্পল অঙ্ক ছিল, এটা অনেক সোজা অঙ্ক ছিল, অনেক সোজা অঙ্ক ছিল। কঠিন অঙ্ক কোনগুলোকে বলে জানিস তো? বললো স্টক টার্নওভার রেশিও 6। ঠিক আছে, স্টক টার্নওভার রেশিও 6 বলে দিল। এবার বলে দিল কি বলতো, ওপরটা কিছু বলে দিল না। বললো কি বলতো তোর, বললো যে ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক সম্পর্কে, মানে অ্যাভারেজ স্টক বলে দিল। অ্যাভারেজ স্টক বলে দিল, ভালো করে শুনছিস তো? স্টক টার্নওভার রেশিও বলে দিল, অ্যাভারেজ স্টক বলে দিল। তো তুই স্টক টার্নওভার রেশিও 6 পেয়ে অ্যাভারেজ স্টক বসিয়ে দিলি, কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে গেল। বললো তুমি এই অঙ্কে সেল কত হবে, এসব বলে দিল। ধর এরকমই একটা কোশ্চেন দিয়ে দিল, এরকমই একটা কোশ্চেন দিয়ে দিল। কোশ্চেনটা দেওয়ার পর বললো না স্টক টার্নওভার রেশিও বলেছে, অ্যাভারেজ স্টক বলে দিয়েছে, বলছে বলো এখানে সেল কত হবে, প্রফিট এত পার্সেন্ট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করবি, সেখান থেকে আবার প্রফিট যোগ করে সেল বেরোবে। ঠিক আছে? বাধার কোশ্চেন আর একটা ঘুরিয়ে দিতে পারে। ঘোরানো কোশ্চেন কেমন হতে পারে? ও বললো আমি তোমাকে কস্ট অফ গুডস সোল্ড বলে দিলাম, তোমাকে স্টক টার্নওভার রেশিও বলে দিলাম, তুমি তো এভারেজ স্টক বের করে দেবে। এবার বললো কি ওপেনিং স্টক ক্লোজিং স্টকের চেয়ে দ্বিগুণ, বলো ওপেনিং স্টক কত হবে? তো মনে পড়ছে এগুলো সব করেছিলাম। তো এরকম কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন থাকতে পারে। তবে এই কোশ্চেনটারই দুটো ঘোরাতে পারে, দুটো লাইন, এর বাইরে ঘোরায় না। কিন্তু স্টক টার্নওভার রেশিও ফাইনাল পরীক্ষায় আসবেই। ঠিক আছে? এই 3 রকমের কোশ্চেনের মধ্যে একটা স্টক টার্নওভার রেশিও আসবে। ঠিক আছে? খুব ভালো করে দেখবি, যত দেখবি এই পেজে দেখেছি এরকম অঙ্ক বারবার পেয়েছিস। এবার দেখ এটা ইন্টারেস্ট কভারেজ রেশিও, মনে আছে ফর্মুলা? অঙ্ক দেখে তো কোনো লাভ নেই, ফর্মুলা বলতে হবে। ইন্টারেস্ট কভারেজ রেশিও বের করার ফর্মুলা কি ছিল বল? এবিআইটি, আরে রেশিও মাইনাস হয় না, রেশিও ভাগ হয়। ইবিআইটি বাই ইন্টারেস্ট, ফর্মুলা হবে ইবিআইটি বাই ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট কভারেজ রেশিও বের করার ফর্মুলা ইবিআইটি বাই ইন্টারেস্ট। কি বললাম? এবার তো বললাম কি ফর্মুলা ইবিআইটি বাই ইন্টারেস্ট। ইন্টারেস্ট তো বলে দিয়েছে অঙ্কে কত বলছে ইন্টারেস্ট। দেখ ইন্টারেস্ট 1,00,000 টাকা। এবার জানতে হবে ইবিআইটি। ইবিআইটি বের করার ফর্মুলা কি ছিল? দেখ ইবিআইটি বের করার ফর্মুলা আমি শর্টে বলেছিলাম, ইবিআইটি বের করার ফর্মুলা মনে রাখার টেকনিক শিখিয়েছিলাম তোকে। বলেছিলাম প্যাট, প্যাট, প্যাটের সাথে যোগ করব কি, প্যাটের সাথে যোগ করব কি ট্যাক্স, প্যাটের সাথে যোগ করব ট্যাক্স, আর কি যোগ করবো? ইন্টারেস্ট। ব্যাস তাহলে হয়ে গেল। এই তিনটে যোগ করলে হয়ে যাবে প্যাট, ট্যাক্স, ইন্টারেস্ট। প্যাট কত ছিল বলো অঙ্কে? স্যার প্যাট ছিল 4,90,000, প্যাট ছিল 4,90,000। ট্যাক্স কত বলে? ট্যাক্স বল, ট্যাক্স 30%। ভালো করে বুঝবি কিন্তু, এই ট্যাক্স বের করার কথাটা বুঝবি। আমি ক্লাসে করেছিলাম প্যাট মানে কি, ট্যাক্স দেওয়ার পর কি বললাম? মনে করি আমি কামিয়েছি 100 টাকা, গভর্নমেন্টকে 30 টাকা ট্যাক্স দিয়ে দিচ্ছি, তাহলে আমার হাতে আর কত পড়ে আছে? 70 টাকা। আর প্যাট মানে কি? প্যাট মানে কি? প্যাট মানে কি স্যার? প্যাট মানে ট্যাক্স দেওয়ার আগে না পরে? ট্যাক্স দেওয়ার পরে। আবার ভালো করে বুঝবি, সত্যি ঠিকই বলেছিস, কিন্তু বুঝবি, বারবার করে বুঝতে হবে। আমি 100 টাকা কামিয়েছি, গভর্নমেন্টকে 30 টাকা দিয়ে দিয়েছি, তাহলে আমার হাতে পড়ে আছে কত? 70 টাকা, তাই তো? এই 100-র কনসেপ্টে দেখলে আমার হাতে 70 টাকা পড়ে আছে। আর এখানে প্যাট 4,90,000, এটাও তো আমার হাতেই পড়ে আছে, হ্যাঁ কি না?
এটাও তো আমার হাতেই পড়ে আছে, তার আমি বলতে পারি এই 70ই হচ্ছে এটা। ঐকিক নিয়ম করলে কি 70ই 4,90,000। 70 যদি 4,90,000 হয় তাহলে ট্যাক্স কত? ট্যাক্স কত ছিল? ঐকিক নিয়ম করব, আরে ঐকিক নিয়ম করব। 70 টাকার সমান যদি 4,90,000 হয় তাহলে একের সমান কত? 4,90,000/70, হ্যাঁ কি না? ঐকিক নিয়ম করেছিলি ছোটবেলায় 5-6 করেছিলি তো। 70 টাকা হচ্ছে ট্যাক্স দেওয়ার পর, আর ট্যাক্স দেওয়ার পর হচ্ছে 4,90,000। তাহলে দুটোই তো সমান হচ্ছে, 70ই তো 4,90,000, তাহলে এক কত? 4,90,000/70। কিন্তু আমার বের করতে হবে কি স্যার? ট্যাক্স বের করতে হবে। ট্যাক্স কত ধরেছিলাম এখানে? ট্যাক্স কত ধরেছিলাম? 30। তাহলে 30-এর ভ্যালু করতে হবে, 30-এর ভ্যালু করতে হবে। তাহলে কত হচ্ছে? 0 কাটা 7কে 49 কাটলে 7, মানে 70,000 ইন্টু 3 মানে 2,10,000। আর ইন্টারেস্ট কত ছিল স্যার? 1,00,000। এই হয়ে গেল, এই হলো ইবিআইটি। বুঝতে পেরেছিস? সেটা না বোঝার কিছু নেই, সিম্পল জিনিস। তো এটা যদি না বুঝতে তাহলে এমসি করতে পারবি না, তুই সত্যি কথা পারবি না। এটা তোর যে অঙ্কটা ইন্টারেস্ট কভারেজ রেশিও যাই দিক, তোকে ট্যাক্স বের করতেই হবে, কিচ্ছু করার নেই। এবং এইভাবেই করতে যেভাবে করলাম, ঠিক আছে তো? তাহলে 4,90,000-এর সাথে 2,10,000 যোগ করবো, কত হচ্ছে দেখ? 4,90,000, 2,00,000, 6,90,000 আর 10, 7,00,000। 7,00,000 আর 1, 8,00,000 টাকা। 8,00,000/1,00,000 মানে অ্যান্সার হবে 8 টাইমস। 8,00,000/1,00,000 করলে অ্যান্সার হবে 8 টাইমস। তো দেখতে পাচ্ছি না অপশন এখানে, এটা টুকে নে। অ্যান্সারটা বল দিয়েছে, বাট আমি করে দিলাম 8 টাইমস অফ অ্যান্সার। এই ইন্টারেস্ট কভারেজ রেশিও কবার করেছি বলতে? কতবার করেছি ইন্টারেস্ট কভারেজ রেশিও? বহুবার করেছি ইন্টারেস্ট কভারেজ রেশিও। তো বারবার বলছি পুরোনো পেজগুলো একটু রিভাইজ কর। এই যে আজকে 9টা সেট হয়ে গেল, তো কিন্তু পুরোনো জিনিসগুলো রিভিশন করতে হবে। যে এই পেজে এই সমস্ত ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলো আর হবে না, এগুলো রিভিশন করতে হবে তোকে। আমি এটা তোকে শর্টে করালাম, হ্যাঁ, তোর তো পরীক্ষা এমসিকিউ। কারণ আমি আগে যখন ক্লাসে করেছিলাম বড় করে লিখিয়েছিলাম, মানে একটা চার্ট করে দিয়েছিলাম। প্রথমে ইবিআইটি, তার থেকে ইন্টারেস্ট বাদ দিয়েছিলাম, ইবিটি, তার থেকে ট্যাক্স বাদ দিয়েছিলাম, ইএটি। তো পরীক্ষা অতটা জায়গা পাবি না, এই জন্য শর্টে করলাম। এই জায়গাটা শর্ট তোকে অ্যাপ্লাই করা হলো। 34 নম্বর এমসিকিউটা করলাম। 35 নম্বর এমসিকিউটা কি বলে দেখ? ওপেনিং ডেটার্স বলে 40,000 টাকা, ক্লোজিং ডেটার্স বলে 60,000 টাকা, ওপেনিং বিল রিসেল 20,000 টাকা। ওটা 20,000 টাকা ওপেনিং বিল রিসেল, বুঝছিস? এখানে পরে নেবো টাকাটা। ওপেনিং বিল রিসেল 20,000 টাকা, ক্লোজিং বিল রিসেল 24,000 টাকা, কেইড সেল 7,20,000 টাকা, অ্যানুয়াল পিরিয়ড 360 ডেজ, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কত? ফর্মুলা কি ছিল? অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মনে আছে? অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করার ফর্মুলা মনে রাখবি, লেখ, খাতায় লেখ। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করার ফর্মুলা লেখ। লেখ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইকুয়াল টু, লেখ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইকুয়াল টু। আচ্ছা আমি তোকে বলছি, কে বলতে পারবি ডেটার্স টার্নওভার রেশিও বের করার ফর্মুলা? কেউ বলতে পারবি? যে ডেটার্স টার্নওভার রেশিও বের করার ফর্মুলা বলতে পারবে সে অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের ফর্মুলা বলতে পারবে। বল ডেটার্স টার্নওভার রেশিও ফর্মুলা মনে আছে? আমি শিখিয়েছিলাম যে কোনো দেখ টার্ন এখানে বলেছে কি ডেটার্স টার্নওভার রেশিও। ডেটার্স এর ক্ষেত্রে পারচেজ হয় নাকি ক্রেডিটার্স এ পারচেজ হয়? তাহলে ডেটার্স এর সেল হবে, তাই তো? তাহলে কি হবে ফর্মুলা? ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ডেটার্স। তাহলে ফর্মুলা কি বললি? ডেটার্স টার্নওভার রেশিও, উপরে ক্রেডিট সেলস, নিচে অ্যাভারেজ ডেটার্স। শুধু অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বললে ওই ফর্মুলাটাকে তুই উল্টে দে। বুঝিসনি কি বললাম? ও যেটা ডেটার্স টার্নওভার রেশিও বললো, আমাকে অঙ্কে টার্নওভার বলেনি, কি বলেছে? কালেকশন। তো ডেটার্স টার্নওভার রেশিওর ও যেই ফর্মুলা বললো সেটাকে উল্টানো মানে কি? যেটা ও উপরে বলেছিল সেটাকে নিচে ফেলে দে, আর যেটা নিচে বলেছিল সেটাকে উপরে করে দে। ও উপরে কি বলেছিল বল? ক্রেডিট সেলস, তাহলে তুই ক্রেডিট সেল নিচে লিখবি। আর ও ডেটার্স কোথায় বলেছিল? নিচে বলেছিল, তাহলে উপরে লিখবি অ্যাভারেজ ডেটার্স। তাহলে ফর্মুলা লেখ, আমি এখানে লিখছি ফর্মুলা লেখ অ্যাভারেজ ডেটার্স, লেখ ফর্মুলা লেখ অ্যাভারেজ ডেটার্স। ও যেটা বললো ওর কথাটা লিখলাম, অ্যাভারেজ ডেটার্স ডিভাইডেড বাই ক্রেডিট সেলস, এটাই তো বলেছিল, ঠিক আছে? ইনটু ইনটু কি করবে জানিস তো? এটা অঙ্ক কিসে করতে হয়েছে? দিনে অঙ্ক, দিনে কি রে, দিনে করতে হয়েছিল। তাই শুধু এখানে একটা 360 মাল্টিপ্লাই করবো, ব্যাস, তাহলে অঙ্ক শেষ। ব্যাস, এবার তুই কর, পারবি কি পারবি না? কোশ্চেন গুলো দেখে দেখে বসা।
অ্যাভারেজ ডেটার্স বল, অ্যাভারেজ ডেটার্স শিখিয়েছিলাম, কাকে বলে অ্যাভারেজ ডেটার্স? স্যার ওপেনিং ডেটার্স 40, ক্লোজিং ডেটার্স 60। এই 40 60 1 লাখ, তাহলে ডেটার্স তো 1 লাখ হলো, 1 লাখকে 2 দিয়ে ভাগ করলে কত, অ্যাভারেজ কত হচ্ছে 50। শেষ হয়নি এখনো, শেষ হয়নি এখনো, বোর্ডের দিকে তাকাতে থাক, বোর্ডের দিকে তাকাতে থাক। অ্যাভারেজ ডেটার্স কাকে বলে? স্যার ওপেনিং প্লাস ক্লোজিং কে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ হয়, হ্যাঁ কি না? তাই 1 লাখকে 2 দিয়ে ভাগ করলে কত, 50 হলো ডেটার্স। দেখ ডেটার্স এর মধ্যে বিল রিসিভেবল পড়ে, ওটাও নেবো। তাহলে কত যে 20,000 আর 24,000, কত হয় 20 আর 24 যোগ করে 44, 44 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বল বল 22। তাহলে আগে কত হলো বল, 50,000 আর 22,000, কত হচ্ছে 50 আর 22 যোগ করলে 72,000, উপরে হচ্ছে 72,000। কেইট সেল কত বলছে স্যার, 7,20,000 ইন্টু 360 কত হচ্ছে বল, 72কে 7,20,000 দিয়ে ভাগ করলে নিচে হচ্ছে 10, উপরে 360, 360কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 36 হয়, 36 দিন। এটা অ্যান্সার। বুঝতে পারলি ব্যাপারটা কি করলাম? 36 ডেজ টোকেন। এটা করানো জিনিস সব কিন্তু। কমপ্লিট হয়েছে, এটা দেখে নে, ভালো করে দেখে নে। কত নম্বর চলে গেল শিখো? 36 35 হলো। এই পেজে অ্যাসারশন রিজনিং নেই, এই পেজে টুকে নিয়েছিস, এটা টুকে নিয়েছিস? এই সমস্ত অঙ্ক করতে পারছিস না কেন? এই সমস্ত অঙ্কগুলো করতে পারছিস না কেন? দেখ আটকে আটকে যাচ্ছে কেন, এগুলো সব ক্লাসে করানো, তবু আটকে আটকে যাচ্ছে। 36, এই দেখুন 36 নম্বর আমরা কারেন্ট রেশিও বের করতে হবে। দেখ বোর্ডের দিকে তাক, কারেন্ট রেশিও, এই কারেন্ট রেশিও বের করতে হবে। কারেন্ট রেশিও বের করার ফর্মুলা কি জানিস তো? কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটি। লেখ কারেন্ট রেশিও বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। দেখ কারেন্ট লায়াবিলিটি কি কি আছে এখানে, কোশ্চেন বলতো কারেন্ট লায়াবিলিটি কি কি আছে এখানে। এখানে যে ক্রেডিটার্স আর বিলস পেবেল, তাহলে ক্রেডিটার্স কত লাস্ট 38,000 আর বিলস পেবেল 21,000। 38 আর 1 39, 39 আর 20 কত হয় 59,000, নিচে হয়ে গেল 59,000। ঠিক আছে, উপরে কারেন্ট অ্যাসেট কি কি হবে? কারেন্ট অ্যাসেট স্যার একটা স্টক হবে, স্টক 60 আর 12 যোগ করে কত হবে? 60 আর 12 যোগ করে 72, 72 আর 72 আর এই 18 যোগ করে 72 18 যোগ করে 90,000 টাকা, 90,000 টাকা। এবারে 44,000 টাকা ডেটার্স আর প্রভিশন বলে 4,000 টাকা, প্রভিশন মাইনাস হয় ডেটার্স থেকে। 40 থেকে 4 বাদ দিলে কত হয় 40, তাহলে 90 ছিল আর 40 যোগ করে কত হলো 1,30,000। ব্যাস 1,30,000 বাই 59,000 করবি, এটা হবে সেটা অ্যান্সার। 1,30,000 বাই 59 করবি, করে দেখ কত বেরোচ্ছে। 2.20 থাকলে ভালো, না থাকলে এটাই অ্যান্সার। 2.20 আছে, 2.20 নেই, অ্যান্সার হবে 2.20। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, 2.20:1। কিন্তু অঙ্কটা তো করলি না, কিভাবে করতে হলো? কোথায় করলি? আচ্ছা করেছিস, কিন্তু কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আসলো সবাই কি করে বুঝবি? আমি তো মুখোমুখি আগে করেছি বললাম। কারেন্ট অ্যাসেটের মধ্যে কোন কোনগুলো আসলো এটা তোকে মোটামুটি মাথায় রাখতে হবে, এগুলো মেন ক্লাসে সব পড়িয়েছিলাম। এবার দেখ কি বলেছি বল, এটা তো সোজা কোশ্চেন থিওরি। বলছে লিকুইডিটি রেশিওর উদাহরণ কোনটি? চারটের মধ্যে কোনটা লিকুইডিটি রেশিও? কারেন্ট রেশিও। 38 নম্বর কোশ্চেন দেখ, 38 নম্বর বলছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস। সিম্পল মনে রাখার টেকনিক বলছি। তুই যখন অঙ্ক করবি না, ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি কাকে বলে? যার আগে পার্সেন্টেজ লেখা থাকে, যার আগে পার্সেন্টেজ লেখা থাকে তাকেই বলে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং। এবার দেখ অপশন দেখাচ্ছি কার আগে পার্সেন্টেজ লেখা থাকে। দেখ দেখ কার আগে পার্সেন্টেজ লেখা থাকে জানিস? আইডিয়া করে বলতে পারবি? দেখ দেখে বল এইগুলোর মধ্যে। এখন যদি না জানিস সেটা আলাদা ব্যাপার, না জানিস আলাদা ব্যাপার, বাট থাকে। বলতে পারবি এই চারটের মধ্যে কার আগে পার্সেন্টেজ লেখা থাকে? হ্যাঁ বি, এ এন্ড বি, হ্যাঁ একদম ঠিক, এ এন্ড বি। কেননা প্রেফারেন্স শেয়ার আছে না, প্রেফারেন্স শেয়ার আগে সত্যি একটা পার্সেন্টেজ বসানো থাকে। আর ডিবেঞ্চার আছে, ডিবেঞ্চার আগেও একটা পার্সেন্টেজ বসানো থাকে। ডিবেঞ্চার মানে লোন, লোন আগে পার্সেন্টেজ থাকবেই। তাহলে এই দুটোর আগে পার্সেন্টেজ লেখা থাকে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে ডি, এ এন্ড বি বোথ। শোন দেখ লাস্ট দুটো কোশ্চেন বলছে কি ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা কি মনে আছে? ফর্মুলা বল দেখি, চেষ্টা কর।
এখন তুই বলি স্যার অপশন থেকে তুই বলে দিলি, আমরা অপশনটা দেখতে চাইছি না, কারণ অপশন দেখ এই এমসিকিউ পরীক্ষায় তো নাও দিতে পারে, বল এই এমসিকিউ নাও দিতে পারে। ও তোকে এমন কোন অঙ্ক দিল যেখানে ক্যাপিটাল এমপ্লয়েড লাগবে, তুই বল যখন ভ্যালুয়েশন অফ গুডউইল করলাম ওখানে ক্যাপিটাল এমপ্লয়েড লাগতো, ঠিক আছে তো, বা ধর রেশিও করবো ওখানেও ক্যাপিটাল এমপ্লয়েড লাগবে, তোকে ধর এমন কোন অঙ্ক আসতে পারলো, এমন একটা কোন অঙ্ক আসলো যেখানে তোর ক্যাপিটাল এমপ্লয়েড ক্যালকুলেশন আছে, তখন তো ফর্মুলা লেখা নাও থাকতে পারে, তাহলে তো ফর্মুলা মনে রাখতে হবে, তাই না? তা ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা কি দিক দিয়ে শিখেছি মনে পড়ে? দুদিক দিয়ে শিখেছিলাম, একটা অ্যাসেট দিক দিয়ে একটা লাইবিলিটি দিক দিয়ে, মনে পড়ছে? অ্যাসেট দিক দিয়ে লাইবিলিটি দিয়ে, দেখ অ্যাসেট দিক দিয়ে কি ছিল আবার বলে দিচ্ছি, অ্যাসেট দিক দিয়ে দেখ আমি তোকে সুন্দর করে একটা ব্যালেন্স শিট করে দিচ্ছি, মনে রাখার টেকনিক বলেছিলাম। এইদিকে লিখতাম কি ফিক্স অ্যাসেটস, মনে পড়ছে? এইদিকে লিখতাম কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে? এখানে লিখতাম কি শেয়ার ক্যাপিটাল, এখানে লিখতাম রিজার্ভ, এখানে লিখতাম লোন, এখানে লিখতাম কারেন্ট লাইবিলিটি, মনে করতে পারছি? আমরা যখন অ্যাসেট সাইড দিয়ে করতাম, এটা হতো অ্যাসেট সাইড দিয়ে, বলেছিলাম অ্যাসেট সাইড দিয়ে, মনে হচ্ছে? কি হচ্ছে অ্যাসেট সাইড দিয়ে দেখতে হচ্ছে কি লেখা আছে বল? ফিক্স অ্যাসেট প্লাস কারেন্ট মাইনাস কারেন্ট লাইবিলিটি, এটা তোকে মনে রাখতে হবে। তোকে এই এমসি করে গুরুত্বপূর্ণ নয়, এই এমসি কেউ বারবার বলে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এই কনসেপ্ট। তোকে এমসিকিউ নাও আসতে পারে, তোর অঙ্ক আসবে, অঙ্ক জানার জন্য এটা জোরে মনে রাখতে হবে। এমসিকিউ তে ফোকাস করিস না। এখানে হলো তুক্কা মেরে দিলাম, একটা বলেই দিলাম, এতজন বসে কেউ না কেউ একজন একটা বলে দিলে একটা অ্যান্সার বেরিয়ে আসলো, ওটা মেন নয়। মেন হচ্ছে ফর্মুলাটা ক্লিয়ার করা, এটা তো খুব জরুরি। ক্যাপিটাল এমপ্লয় যদি অ্যাসেট দিক দিয়ে বের করিস কি আছে, এটা এটা যোগ করে এই দিকটা বাদ দেবো, অপোজিট সাইড বাদ দেবো, তাহলে অ্যাসেট দিক দিয়ে লাইবিলিটি সাইড দিয়ে কি এই তিনটে যোগ করে দেবো। বুঝতে পারলি তো? মনে থাকবে তো? তাহলে এবার তুই এই অপশনের দিকে তাকা, তাকিয়ে বল। কিন্তু আবার বলছি তুক্কা মারবি না, আগে বুঝে করবি। যেই জায়গাটা বুঝতে অসুবিধা সেই জায়গাটা আমি আবার বোঝাবো, কিন্তু বোঝাবো, বুঝবি। তাহলে কি হচ্ছে, ক্যাপিটাল বের করার ফর্মুলা বলে যে ফিক্স অ্যাসেট, স্যার তাহলে ফিক্স অ্যাসেট লিখলে ফিক্স এর সঙ্গে ওর লেখা উচিত কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি লেখা উচিত। স্যার দেয়নি তো, দেয়নি। এখন তুই বলবি স্যার ফিক্স অ্যাসেট যোগ কারেন্ট অ্যাসেট, লিখলি স্যার কারেন্ট অ্যাসেটস, শুধু কারেন্ট অ্যাসেট লিখলে হবে নাকি কারেন্ট লাইবিলিটি বাদ দিতে হবে? তার মানে এই অপশনটা কি হবে? তার বলছে কারেন্ট লাইবিলিটি যোগ করতে হবে, কারেন্ট লাইবিলিটি যোগ করতে হবে না স্যার, এটাও হবে না। ডিবেঞ্চার আমি কোথাও লিখে লোন লিখেই ডিবেঞ্চার, না স্যার হবে না। স্যার ওরা ওয়ার্কিং ক্যাপিটাল লিখে, তার মানে কি এটাই হবে? কেন স্যার ওয়ার্কিং ক্যাপিটাল কেন হবে বুঝতে পারলাম না। কারণ ফিক্স অ্যাসেটটা লিখেই দিই, তারপর এইটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ দিলে কি হয় ওয়ার্কিং ক্যাপিটাল মানে? এটা হচ্ছে বোঝার কনসেপ্ট, এটা তুই বুঝতে পারলি, তুই এটা তুই বুঝতে পারলি, এটা যে বুঝে করা, বুঝে করার বেনিফিট এটা। আর তোর দেখ একসঙ্গে আরেকটা এমসিকিউ হয়ে গেল, ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি পেয়ে গেলি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, দুটো এমসিকিউ এর মধ্যে চলে আসলো। ডি লাস্ট কোশ্চেন, কারেন্ট রেশিও যদি 3:2 হয়, ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স, ডেটার্সের থেকে টাকা পেয়েছি, ডেটার্সের থেকে টাকা পেয়েছিস, তাহলে কারেন্ট রেশিও কি হবে? তো তোকে শিখিয়েছিলাম বল, কারেন্ট রেশিও 3:2, কারেন্ট রেশিও 3:2 মানে তোর কারেন্ট অ্যাসেট ধর মনে করলাম 30 টাকা, আর কারেন্ট লাইবিলিটি মনে করলাম 20 টাকা, ঠিক আছে? তাহলে ওপরে হলো 30 টাকা, নিচে হলো 20 টাকা। এবার বলছে ডেটার্সের থেকে টাকা পেয়েছিস, তো ডেটার্সের থেকে টাকা পেয়েছি কত, মনে কর না 10 টাকা পেয়েছি ডেটার্সের থেকে, আচ্ছা 5 টাকা পেয়েছিস, 5 টাকা পেলে কি হবে, ডেটার্স কি হবে, বাড়বে না কমবে? ডেটার্স কমবে, ক্যাশ বাড়বে। তাহলে 5 টাকা মাইনাস হলো, 5 টাকা প্লাস হলো, তাহলে আলটিমেটলি এটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, অ্যান্সার লিখো নো চেঞ্জ। বুঝিস নি কেন হলো? কারেন্ট এটা ডেটার্সও কারেন্ট অ্যাসেট, ক্যাশও কারেন্ট অ্যাসেট, তাহলে ডেটার্স কমলো ক্যাশ বাড়লো, কোনো চেঞ্জ হবে না, তাই অ্যান্সার হয়ে গেল, 9টা সেট হয়ে গেল, মডেল পেপার 9টা হয়ে গেল, আর একটা মডেল পেপার বাকি আছে, ঠিক আছে তো? হ্যাঁ সব করে দিয়েছি।